সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা পড়ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে। গত ক্লাসে আমরা লোক সংস্কৃতি নিয়ে কথা বলেছি, লোক সংস্কৃতি কি এবং এটার উৎপত্তি কীভাবে হয়েছে এবং লোক সংস্কৃতির মধ্যে কী কী পরিবর্তন ঘটেছে। আজকে আমরা পড়ব যে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি। আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষের পাশাপাশি বিভিন্ন নৃগোষ্ঠী, তাদের নিজেদের সংস্কৃতি আছে, নিজেদের ভাষা, নিজেদের পোশাক আশাক এগুলো আছে। অনেকগুলো নৃগোষ্ঠী আমাদের দেশে বসবাস করে। তাদের সম্পর্কে আমরা জানবো এবং তাদের সংস্কৃতিটা কি, তারা কেমন, সেটা সম্পর্কে সংক্ষেপে আজকে আমাদের এই ক্লাসটি হবে। তো প্রথমেই আমরা এই যে পাঠ পঞ্চপাঠ বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি, আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে বসবাসকারী অধিকাংশ মানুষ বাঙালি। আমরা তো বাঙালি, কিন্তু আমরা ছাড়াও কিন্তু এখানে আরও অনেক মানুষ আছে। পাহাড়ি অঞ্চলে অনেক ধরনের নৃগোষ্ঠী তারা বসবাস করে। তারপরে হচ্ছে সমতলেও আছে। পাহাড় শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য অঞ্চল সেখানেও না, এগুলো ছাড়াও হচ্ছে ময়মনসিংহ, তারপর নেত্রকোনা, তারপর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই এলাকাতেও পাহাড় আছে। তো ওইখানে অনেক মানুষ থাকে। সমতল এলাকাতেও কিছু থাকে, নৃগোষ্ঠী আছে, যেমন রাজশাহী অঞ্চল, হ্যাঁ, এখানেও কিছু নৃগোষ্ঠী বসবাস করে। তো আমাদের দেশে এরকম প্রায় 50টির কাছাকাছি, 45 থেকে 50টির মতো বিভিন্ন ভিন্ন নৃগোষ্ঠীর রয়েছে। তাদের যে ভাষা, ধর্ম, তাদের ভাষা দেখো, সংস্কৃতির উপাদানগুলো দেখো, তাদের ভাষা, ধর্ম, পোশাক, খাদ্যাভ্যাস, উৎসব ও জীবনযাত্রা স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তৈরি করেছেন। তাদের এটা ভিন্ন, এই সংস্কৃতিগুলো তাদের কাছে। ওদের নিজেদের ভাষা আছে, ওদের নিজেদের ধর্ম, ওদের খাদ্যাভ্যাস, ওদের বিভিন্ন উৎসব আছে, নিজেদের মতো উৎসব, জীবনযাত্রাটাও স্বতন্ত্র, যার ফলে ওদের সংস্কৃতিটা একটু ভিন্ন বা স্বতন্ত্র সংস্কৃতি ওদের রয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের যে নৃগোষ্ঠী আছে কে কোথায় থাকে, এটার একটা ব্যাপার দেখি। নামগুলো আমাদের পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল, এই অঞ্চলে কারা কারা থাকে? এই অঞ্চলে থাকে হচ্ছে মারমা, তারপর হচ্ছে চাকমা, তারপর হচ্ছে ত্রিপুরা, তারপর হচ্ছে বম, খুমি, ওরা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এখানে কিন্তু সবচেয়ে বেশি নৃগোষ্ঠী বসবাস করে। তারপর হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বলতে ময়মনসিংহ, তারপর হচ্ছে নেত্রকোনা, এই অঞ্চল, শেরপুর, এই অঞ্চলটা নিয়ে, তারপরে টাঙ্গাইল, এই অঞ্চল নিয়ে কারা থাকে? গারো থাকে এবং হাজংরা থাকে। গারো এবং হাজংরা থাকে। তারপর সিলেট অঞ্চলে কারা থাকে? সিলেট অঞ্চলে থাকে হচ্ছে যে খাসিয়া মণিপুরিয়ারা থাকে, মণিপুরি। তারপর উত্তরবঙ্গ থাকে হচ্ছে সাঁওতাল, ওরাং, ওরা থাকে উত্তরবঙ্গে। তারপর হচ্ছে কক্সবাজার, পটুয়াখালী, এটাকে আমরা কি দক্ষিণবঙ্গ বলতে পারি না, উপকূলীয় অঞ্চল। এখানে থাকে হচ্ছে রাখাইনরা থাকে, এখানে থাকে হচ্ছে রাখাইনরা। তাহলে আমরা মোটা দাগে কয়টা অঞ্চল পাইলাম? একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল, 3 নম্বর হচ্ছে সিলেট অঞ্চল, 4 নম্বর হচ্ছে উত্তরবঙ্গ এবং 5 নম্বর হচ্ছে যে উপকূলীয় অঞ্চল বা দক্ষিণবঙ্গ আর কি। এইখানে 5টা এলাকায় আমরা প্রধান যে নৃগোষ্ঠীগুলো বসবাস করে, নৃগোষ্ঠী, তাদের নাম জানলাম। আমরা আবার দেখি তাহলে পার্বত্য চট্টগ্রামে কারা? চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খুমি ইত্যাদি। তারপর ময়মনসিংহ থাকে হচ্ছে বৃহত্তর ময়মনসিংহে গারো, হাজংরা থাকে। সিলেটে হচ্ছে খাসিয়া মণিপুরিরা বসবাস করে। তারপরে উত্তরবঙ্গে সাঁওতাল, ওরা থাকে। কক্সবাজার, পটুয়াখালী, রাখাইন, এই অঞ্চলে রাখাইনরা বসবাস করে। এটা আমরা একটু তাহলে বোঝার চেষ্টা করি বাংলাদেশের ম্যাপ দিয়ে, যে ওরা আসলে কোন জায়গায় থাকে। দেখো, আমরা এই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা হচ্ছে এই অঞ্চলটা, হ্যাঁ। তো এই অঞ্চলের মধ্যে আমরা অনেকগুলো দেখতেছি। দেখো, আমরা যেগুলো বলছি এগুলোর বেশি আছে। এই যে মারমারা থাকে, চাকমারা থাকে, ত্রিপুরারা থাকে, বম থাকে, পাংখো থাকে, হ্যাঁ। আরও অনেকগুলো ছোট সংস্কৃতির মানুষ আছে। তারপরে আমরা সিলেট অঞ্চল বলছিলাম, সিলেটে যে মণিপুরিরা থাকে, খাসিরা থাকে, হ্যাঁ। ময়মনসিংহ অঞ্চল বলছিলাম, বৃহত্তর ময়মনসিংহে যে টাঙ্গাইল সহ, এখানে গারোরা এবং হাজংরা বসবাস করে।
তারপরে উত্তরবঙ্গ বলছিলাম না, উত্তরবঙ্গ হচ্ছে যে সাঁওতালরা থাকে, ওরা থাকে, সাঁওতাল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় থাকে। আর এইখানে হচ্ছে পটুয়াখালী, এখানে রাখাইনরা থাকে, এখানে থাকে হচ্ছে রাখাইনরা থাকে। ওরা হচ্ছে যে আরাকান থেকে আসছে বোধহয়, রাখাইন, আরাকান থেকে রাখাইন। আরাকান হচ্ছে মায়ানমারের একটা রাজ্য, রোহিঙ্গারা যেখানে যে অঞ্চলে থাকে ওইখান থেকে আসছে হচ্ছে রাখাইনরা, ওরা বৌদ্ধ ধর্মের অনুসারী আর কি। তো তাহলে ম্যাপ দেখে আমরা বুঝতে পারছি যে ওদের, আমাদের বাংলাদেশের যে মানচিত্র, সেই মানচিত্র বিভিন্ন নৃগোষ্ঠীর অবস্থানটা কোথায়। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠীর অবস্থান। আমরা জানলাম যে আমাদের অনেকগুলো 50টার মতো নৃগোষ্ঠী আছে। এই নৃগোষ্ঠীগুলোর মধ্যে আমরা 5টা ভাগে ভাগ করছি ওদেরকে বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে। যেমন হচ্ছে আমরা বলছি এই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল একটা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে একটা, সিলেট অঞ্চলে একটা, উত্তরবঙ্গ আর হচ্ছে দক্ষিণবঙ্গ এই অঞ্চল, এবং তাদের কয়েকটা গুরুত্বপূর্ণ যারা অধিকাংশ সংখ্যায় বেশি তাদের নাম আমরা জানলাম, যাদেরকে আমরা বেশি পরিচিত আর কি। এখন হচ্ছে বিভিন্ন যে নৃগোষ্ঠী আছে ওদের তো আমরা বললাম যে ওদের ভাষা ধর্ম অনেক ভিন্ন ভিন্ন, ওদের ধর্ম বিশ্বাস সম্পর্কে আমরা জানি। অতীতে তারা কি করতো, অতীতে প্রকৃতি পূজার প্রচলন ছিল আর কি, তারা প্রকৃতিকে পূজা করতো, প্রকৃতির বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে। ঔপনিবেশিক যুগের প্রভাবে অনেকে নতুন ধর্ম গ্রহণ করেছে। ঔপনিবেশিক মানে যখন ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নেয়, তো ওদের প্রভাব ছিল। তখন তো আর আমাদের যে শাসন ব্যবস্থা সব ভেঙে পড়ে, ব্রিটিশরা নতুন শাসন ব্যবস্থা চালু করে, যার ফলে তারা নতুন ধর্ম গ্রহণ করে। যেমন চাকমা, মারমা, রাখাইন, ওরা বৌদ্ধ ধর্মের আগে থেকেই ছিল। তারপর গারোদের আবার ট্রেডিশনাল ধর্ম আছে, সাঁওতাল, ওরা ট্রেডিশনাল ধর্ম ছিল, কিন্তু ওরা অনেকেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়, ওই যেহেতু খ্রিস্ট ধর্মের প্রচার শুরু হয়। তারপর প্রকৃতিকে সম্মান করার রীতি এখনও অনেক নৃগোষ্ঠীর মধ্যে বিদ্যমান, ওরা প্রকৃতির পূজা এখনও আছে, অন্য ধর্ম গ্রহণ করলেও তাদের মধ্যে এটা আছে। তাহলে আমরা জানলাম যে তাদের ধর্ম সাধারণত ওরা প্রকৃতি পূজাই করতো, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধর্মের প্রভাবে তারা প্রভাবিত হয়েছে, বিশেষ করে উপনিবেশিক যুগে খ্রিস্ট ধর্মের প্রভাবে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। আচ্ছা, তাহলে ওদের উৎসব কি তা আমরা জানি, তাদের কি কি উৎসব রয়েছে। আনন্দ উৎসব, উৎসবের কথা যদি চিন্তা করি, প্রতিটি নৃগোষ্ঠীর নিজস্ব উৎসব আছে। যেমন মণিপুরি, তাদের একটা বিশেষ নাচ আছে, নাম হচ্ছে গোপী নাচ, হোলি উৎসব আছে। তারপরে ওরাও, ওদের হচ্ছে ফাগুয়া উৎসব আছে, হ্যাঁ। তারপর সাঁওতালদের সোহরাই, বাহা উৎসব, এগুলো আছে। পার্বত্য চট্টগ্রাম জাতিগোষ্ঠী যারা আছে এদের একটা কমন উৎসব হচ্ছে বৈশাখী, মানে পয়লা বৈশাখের সময় বৈশুখ নামে কেউ ডাকে, সাংরাই ডাকে, বিজু, এই সব কিছু মিলায় হচ্ছে বৈশাখী নামে একটা তাদের উৎসব হয়। মারমা ও রাখাইনরা ওরা জল উৎসব করে, পানি উৎসব আর কি, পানি উৎসব হয়। তাহলে এগুলো হচ্ছে তাদের কমন উৎসব। আচ্ছা, একটা উৎসব আমরা দেখি, এই যে ছবিটাতে দেখো, এই যে দেখতেছি যে গ্রুপ অফ উইমেন, একদল মহিলারা, ওরা একটা বিশেষ ধরনের পোশাক, দেখো এটা একটা খাঁচার মতো, মানে খাঁচায় বলা যায়, হ্যাঁ, এরকম গোলাকৃতি সিলিন্ডারের মতো এরকম, এগুলো খুব পোশাকটা মাথার মধ্যে মুখ ঢাকা থাকে পাতলা কাপড়ে, জর্জেট কাপড়ের মতো। তো এভাবে তারা যে নৃত্য দেয়, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের নৃত্য, যেটাকে মণিপুরী নৃত্য বলে, এটাকে বলে মণিপুরী নৃত্য। তো মণিপুরী নৃত্য আমরা এটা দেখলাম, দেখে বুঝতেছি যে মণিপুরীদের উৎসবটা এরকম, এই বিশেষ ধরনের একটা নৃত্য তারা পরিবেশন করে এবং বিখ্যাত, এটা বাংলাদেশ না শুধু, এবং বিশ্ববিখ্যাত, এটা অনেকে এটা দেখতে চান। আচ্ছা, তারপরে হচ্ছে যে এরা তো সাদা চামড়ার, এই অন্য চামড়ার, কালো চামড়া, ব্রাউন চামড়ার যারা আছে সাঁওতালরা, হ্যাঁ, ওদের এক ধরনের নৃত্য আছে, দেখো ওরা অনেকগুলো মহিলা শাড়িতে লুঙ্গি পরা, তারপর একটা কাপড় উপরে, এবং ওদের বিশেষ ধরনের একটা ডান্স আছে, দেখো মাথার মধ্যে অনেকগুলো হাড়ি নিয়ে ওরা নাচতেছে। এটা হচ্ছে ওদের এক ধরনের উৎসব আর কি। এটা হচ্ছে আমরা এই সাঁওতালদের উৎসব, সাঁওতালরা এরকম করে সোহরাই উৎসব যেটা হয় সেটা তারা পালন করে এরকম উৎসবের মাধ্যমে। তা আমরা কি বলছিলাম যে উৎসবের মধ্যে হচ্ছে যে বিভিন্ন উৎসবগুলোর মধ্যে হচ্ছে এক এক ধর্মের এক এক ধরনের উৎসব আছে। এর মধ্যে আমরা মণিপুরীদের নৃত্যের কথা আমরা জানলাম, এটা তারা এই উৎসব নৃত্যের মাধ্যমে পালন করে। তারপর সাঁওতালদের কথা শুনলাম, পার্বত্য অঞ্চলের মানুষের কথা শুনলাম।
এবং তাদের মধ্যেও কিন্তু লোকবিশ্বাস আছে। তাদের মধ্যে বিশ্বাস এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়েছিল। সেই বিশ্বাসগুলো কি কি? যেমন মণিপুরী এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা হচ্ছে পূর্ণিমা অমাবস্যাকে খুব বেশি গুরুত্ব দেয়। পূর্ণিমার সময় অনেক কাজ করে, করে না, এরকম আর কি। অমাবস্যার সময়ও বিভিন্ন কাজ তারা করে এবং করে না। আর ওরাও যারা আছে ওরা তো উত্তরবঙ্গে থাকে, পৌষ মাসে গৃহ নির্মাণে অকল্যাণজনক মনে করে। তার মানে পৌষ মাসে কেন ঘর বানানো যাবে না, এটাকে তারা মনে করে এটা মঙ্গল হবে না, ওই ঘরে বরকত হবে না আর কি, এরকম। আর গারো যারা হচ্ছে রাতে ময়লা বাইরে ফেলাকে অশুভ মনে করে। ওরা মনে করে রাতে ময়লা বাসায় রাখতে হবে, বাইরে ফেলা যাবে না, ফেললে অশুভ হবে, এটা ভালো জিনিস না। তারপর আর একটা উপজাতি বর্মন, ওরা বলে যে মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ মনে করে, যে ওই সময় মূলা খাওয়া যাবে না। তো এরকম বিভিন্ন বিশ্বাস আছে আর কি। আরও অনেকগুলো নৃগোষ্ঠীর অনেক ধরনের বিভিন্ন ভিন্ন বিশ্বাস আছে। এটা লোক সংস্কৃতি, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মেতে এটা এভাবে চলে আসছে আর কি। ঠিক আছে, তারপরে আমরা আসি বিয়ে শাদিতে, বিয়ে প্রথা। তো ওদের বিয়েটা একটু ভিন্ন রকম হয়। হ্যাঁ, এক একটা আমাদের যেমন এক ধরনের বিয়ে হয়, আমাদের বর কনে থাকে, মুসলিম সমাজে বর কনে যায় কিছু একটা উৎসবের মতো হয়। একবার হচ্ছে বউ ভাত হয়, বউ নিয়ে আসার পরে আবার বউয়ের বাড়িতে যখন বর যায় তখন একটা উৎসব হয়, এর আগে গায়ে হলুদ হয়, এরকম আর কি। এখানেই শেষ। হিন্দুদের উৎসবটা একটু দীর্ঘ হয়, অনেকদিন চলে আর কি। আচ্ছা, কিন্তু ওই যে আমাদের যারা নৃগোষ্ঠী আছে ওদেরও এই উৎসবটা আছে, বিয়ে শাদী তো সব সমাজেই হয়, তো সেটা একটু অন্যরকম হয়। কীরকম? আচ্ছা, অধিকাংশ নৃগোষ্ঠীতে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়, এটাকে বলে হচ্ছে ফ্যামিলি ম্যারেজ। হ্যাঁ, তো ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ, ফ্যামিলি নিজেরা দেখে পাত্রপাত্রে ঠিক করে বিয়ে দেয়। আবার অনেক নৃগোষ্ঠী আছে, অনেক নৃগোষ্ঠীতে একই গোত্রে বিয়ে নিষিদ্ধ, আবার অনেকগুলোতে আছে যে এই গোত্রের বাইরে বিয়ে করা যাবে না, এরকম আর কি। যেমন হচ্ছে পাংখোয়া নামে একটা উপজাতি, একটা নৃগোষ্ঠী আছে, ওরা জুলাই মাসে বিয়ে করাকে নিষিদ্ধ মনে করে। ওরা মনে করে যে জুলাই মাসে বিয়ে করা যাবে না, এই মাসে বিয়ে করা নিষেধ। আচ্ছা, মাহাতো একটা নৃগোষ্ঠী অগ্রহায়ণ মাসে বিয়ে করে না। ওরা মনে করে যে অগ্রহায়ণ মাসে বিয়ে করা যাবে না। তারপর খাসিয়া গারো, তারা হচ্ছে যেমন মাতৃতান্ত্রিক সমাজ। তো ওদের ব্যাপারটা কি, জামাই শ্বশুর বাড়িতে থাকে। তো আমাদের সমাজে কি হয়, যে ছেলে বিয়ে করতে যাওয়ার পর কনেকে নিয়ে আসে, মানে বউকে নিয়ে আসে, তার বাড়িতে থাকে, মানে বউ ছেলের বাড়িতে থাকে। আর খাসি এবং গারোতে যেটা হয়, ছেলেটা মেয়ের বাড়িতে থাকে বিয়ের পরে। তো এই হচ্ছে উল্টা, এরা মাতৃতান্ত্রিক সমাজ, আর আমাদের হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ। এই যে ওদের সাথে আমাদের পার্থক্য আছে। ব্যাপার একটাই, বিয়ে করা থাকবে কোথায়, পরিবারের ধরন কি, কিন্তু এটার ভিন্নতা আছে। ওরা একভাবে দেখে, আমরা আরেকভাবে দেখি, বা আমরা একভাবে করি, ওরা আরেকভাবে করে, বিভিন্ন নৃগোষ্ঠী যারা রয়েছে তারা। তাহলে এখন আমরা পড়ছি যে পোশাক এবং অলংকার নিয়ে। এদের পোশাক আশাক কীরকম? যেমন চাকমা পুরুষরা ওরা লুঙ্গি এবং শার্ট পরে, মোটামুটি আমাদের গ্রামের অঞ্চলের মানুষও তাই পরে। চাকমা নারীরা যেটা পরে পিনন ও ব্লাউজ, এটা আমাদের নারীরা হয়তো পরে না, পিনন ব্লাউজ পরে। মারমা নারীরা তো থামি নামে এক ধরনের পোশাক পরে। তারপর ওরাও পুরুষ যারা আছে ওরা ধুতি শার্ট এরকম জিনিসপত্র পরে আর কি। এছাড়াও হচ্ছে যে যেমন হচ্ছে অলংকারের ব্যবহার নৃগোষ্ঠীর ঐতিহ্যকে প্রকাশ করে, বিভিন্ন ধরনের অর্নামেন্ট অলংকার তারা পরে। যেমন ওরাও নারীদের নোলক থাকে নাকের মধ্যে, তারপরে হচ্ছে নাক সোনা থাকে, হাসলি থাকে, বিভিন্ন গহনার নাম আর কি। তারপর গাড়ি নারীদের হচ্ছে দমমান্দা, দকশাড়ি, এরকম ধরনের এক ধরনের পোশাক আছে। হ্যাঁ, সো আমরা বুঝতেই পারছি ওদের মধ্যে পোশাকের মধ্যে অনেক ধরনের ভিন্নতা আছে। আচ্ছা, এখন আমরা ওদের খাবার দাবার দেখি। হ্যাঁ, খাবারের এবং পানীয়, যেমন গারোদের প্রিয় খাবার হচ্ছে শুটকি মাছ, নাখাম বলে তারা। হ্যাঁ, ওরা আবার গারোর আবার আরো বিশেষ ধরনের খাবার এক একটা আছে। আমরা প্রধান কয়েকটা জানতেছি আর কি। তোমরা আরো জানতে চাইলে আরো তোমাদেরকে ফার্দার স্টাডি করতে হবে, আর পড়তে হবে। ওরাওদের হচ্ছে পিঠাপুলি, এটা একটা বিশেষ ধরনের খাবার থাকে। পার্বত্য অঞ্চলের যে নৃগোষ্ঠী আছে ওদের হচ্ছে ন্যাপ্পি বা শীতল। ন্যাপ্পি এটা শুটকি আর কি, ওরা ন্যাপ্পি বলে। তো শুটকি খায়, ওরা পছন্দ করে। তারপর মণিপুরী সমাজ হচ্ছে মাংস নেশা জাতীয় দ্রব্য নিষিদ্ধ।
এক ধরনের মণিপুরি আছে এখানে। অনেক নৃগোষ্ঠী ভাত থেকে বিশেষ পানীয় তৈরি করে, ভাত দিয়ে ওরা এক ধরনের বিশেষ ধরনের পানীয় তৈরি করে। তো এইভাবেই ওদের খাদ্য এবং পানীয় আমাদের থেকে ভিন্ন, তাই না? আমরা তো ভাতে মাছে বা ডালে বাঙালি, তো ওরা ভাত খায় কিন্তু একটু ভিন্ন হয়। ওরা হচ্ছে এক ধরনের খাবার আছে, সেটা হচ্ছে বাঁশের ভিতরে, তারপর হচ্ছে চাল দিয়ে, তারপর এটাকে মানে পুরায় আগুনের মধ্যে আর কি বিভিন্ন দিন। এই ধরনের এক ধরনের রাইস হয়, এটা তারা খায়। তারপর হচ্ছে বাঁশের নরম অংশ যখন কচি বাস থাকে সেটা দিয়ে খায়। এছাড়াও এক একজনের এক এক ধরনের খাদ্যাভ্যাস রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই যে তাদের বিভিন্ন নৃগোষ্ঠী, তাদের সংস্কৃতি সম্পর্কে জানলাম যে ওদেরও লোক সংস্কৃতি আছে, ওদের ভাষা আমাদের থেকে ভিন্ন, ওদের যে ধর্মীয় বিশ্বাস সেটাও আমাদের থেকে ভিন্ন, ওদের যে খাদ্যাভ্যাস এবং পানীয় সেটাও আমাদের থেকে ভিন্ন, উৎসবগুলো আমাদের থেকে ভিন্ন হলে ওদের সাথে অনেক ব্যাপারে আমাদের কিন্তু মিল আছে। তা এভাবেই আমরা বুঝলাম যে আমাদের নৃগোষ্ঠীর সংস্কৃতির যে ভিন্নতা সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নেই, এগুলো আসতে পারে তোমাদের পরীক্ষায়। তোমাদের আমরা অনুশীলনী প্রশ্ন কয়েকটা পড়ি, নিজেরা আমরা তৈরি করে দিয়েছি, তোমরা আরও তৈরি করতে পারবে। একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন নৃগোষ্ঠী বসবাস করে, তাই না? তো আমরা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যেটা, সেখানে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খুমি প্রভৃতি নৃগোষ্ঠী বসবাস করে। ময়মনসিংহ অঞ্চলে গারো, হাজং সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সিলেট অঞ্চলে খাসিয়া, মণিপুরি নৃগোষ্ঠীর বসবাস করে। তোমরা এভাবে উত্তরটা লিখতে পারো। তারপরে উত্তরবঙ্গে যেমন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, সাঁওতাল, ওরাও সম্প্রদায়ের মানুষ বসবাস করে। কক্সবাজার ও পটুয়াখালী অঞ্চলে রাখাইন সম্প্রদায়ের বসবাস করে। প্রশ্ন নম্বর 2 হচ্ছে কোন কোন নৃগোষ্ঠী বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে হচ্ছে চাকমা, মারমা, রাখাইন, ওদের আদি ধর্ম তো ওরা এখন বৌদ্ধ। তারপর খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে গারো, সাঁওতাল, ওদেরও একটা ট্রেডিশনাল ধর্ম আছে, কিন্তু তারা এখন, সাঁওতালরা কিন্তু হিন্দু, ওদের মধ্যে খ্রিস্টান আছে, ওরাও অনেক, ওদের মধ্যেও ওরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে অনেকেই। আচ্ছা, এটা 2টা প্রশ্ন গেল। আরও কয়েকটা প্রশ্ন আমরা দেখি। সেটা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে বৈশাখী উৎসব কি? হোয়াট ইজ বৈশাখী উৎসব? বৈশাখী উৎসব পার্বত্য চট্টগ্রামে হয়। হ্যাঁ, আচ্ছা, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বৈশুখ, সাংরাই ও বিজু নামে 3টি নববর্ষ উৎসব প্রচলিত ছিল। দেখো, আগে তারা বৈশুখ একটা সম্প্রদায় উদযাপন করতো, বৈশুখ, আর একটা সাংরাই, আর একটা বিজু, এই 3টে উৎসব প্রচলিত। বর্তমানে এই 3টি উৎসব একত্রে বৈশাখী নামে পরিচিত। এখন এই 3টাকেই বৈশাখী রাখে। তো এটি নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান উৎসব, এবং যেখানে নানা ধরনের নাচ গান হয়, জল উৎসব হয়, পানি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং 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 এভাবে এটা চলতে থাকে। এই হচ্ছে বৈশাখী উৎসব। তো বৈশাখী উৎসব কোথায় হয়? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। সেখানে যে নৃগোষ্ঠীগুলো আছে তারা মিলে একটা উৎসব করে, নাম হচ্ছে বৈশাখী উৎসব। বোঝা গেল? আচ্ছা, আমরা আছি হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কাদের মধ্যে দেখা যায়? গারো, খাসিয়া সম্প্রদায়ের মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত আছে। হ্যাঁ, ওদের মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে হচ্ছে মা হচ্ছে ফ্যামিলির প্রধান। হ্যাঁ, তার পরিবারের প্রধান থাকে একজন মা, এবং মা সব কিছু নিয়ন্ত্রণ করে, এবং সে উত্তরাধিকার যারা হয়, মেয়ে হয়, ছেলে না। তো মা, তারপরে তার মেয়ে, মেয়ের পরে তার মেয়ে, এরকম করে আর কি। এবং মায়েরাই পরিবারের সকল সিদ্ধান্ত। বিয়ের পরে মেয়েরা তার স্বামীর বাড়িতে যায় না, বরং স্বামীরা তার বউয়ের বাড়িতে চলে আসে। এটা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এটা কাদের মধ্যে? গারো এবং খাসিয়া সম্প্রদায়ের মধ্যে প্রচলিত আছে। এখানে মেয়েরাই মূল সম্পত্তির উত্তরাধিকারী হয়, এবং স্বামীর পরিবার নয়, বরং স্বামীকে স্ত্রীর পরিবারের সঙ্গে বসবাস করতে হয়। আর শেষ প্রশ্নটা হচ্ছে যে টোটেম বিশ্বাস কি? টোটেম বিশ্বাস হচ্ছে যে কিছু নৃগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রাণী বা প্রকৃতির উপাদান তাদের গোত্রের প্রতীক হিসেবে বিবেচিত। আমরা প্রকৃতি পূজা বলছিলাম যে তারা প্রকৃতি পূজা করে, এটা হচ্ছে টোটেম বিশ্বাস আর কি। তারা নির্দিষ্ট কিছু প্রাণী আছে, প্রকৃতির উপাদান আছে, গোত্রের প্রতীক হিসেবে বিবেচনা করে। এই বিশ্বাসকে টোটেম বিশ্বাস বলা হয়। সাধারণত টোটেম বিশ্বাস বিবেচিত প্রাণী বা গাছ
পালাকে হত্যা করা বা খাওয়া নিষিদ্ধ থাকে। যেমন মনে করো যে হিন্দুদের মধ্যে একটা প্রচলিত আছে, যেমন ওরা হচ্ছে যেমন গরুকে তারা, এটা এক ধরনের বিশ্বাস, ওরা পবিত্র মনে করে এবং এটা তাদের ধর্মীয় একটা সিম্বল মনে করে, এবং তারা গরুর মাংস খায় না এবং সেটাকে খাওয়া বা হত্যা করা নিষিদ্ধ, এরকম একটা ব্যাপার আর কি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা আজকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী যারা রয়েছে এবং তাদের সম্পর্কে জানলাম, তাদের অবস্থান কোথায় এবং তাদের যে সাংস্কৃতিক ভিন্নতা, বৈচিত্র্য, সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।